আমাদের যখন একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের হোম পেজে যে কাজগুলো আমাদের করতে হবে, এই কাজগুলো আমরা ধরেন যেগুলো নিছি এগুলো হচ্ছে মোটামুটি সবগুলো ডিফল্ট। প্রতিটা হোম পেজে অর্থাৎ কোনো ওয়েবসাইট ওনার যদি কোনো সার্ভিস প্রোভাইড করে, আমরা তো মেইনলি ওয়েবসাইট কেন তৈরি করি? সার্ভিস সেল করার জন্য না, ম্যাক্সিমামই সার্ভিস সেল করার জন্য। কোনো ওয়েবসাইটের ওনার যদি সার্ভিস সেল করার জন্য একটা ওয়েবসাইট রান করে, তাহলে এই জিনিসগুলো একটা ওয়েবসাইটে মাস্ট বি থাকতেই হবে, ঠিক আছে? একটা হোম পেজে মাস্ট বি এই জিনিসগুলো থাকতে হবে। এই জিনিসগুলো আমরা আপনাদের শেখাচ্ছি। এর থেকেও বেশি থাকতে পারে, তখন যখন বেশি থাকবে তখন সেইটা আপনার এক্সপেরিয়েন্স দ্বারা ওই প্রবলেমটা সলভ করতে হবে, যেটা বেশি থাকবে, ঠিক আছে? এই জন্য বলি স্যার একটু প্র্যাকটিস করবেন বাসায়। প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো ফিল আউট করতে পারবেন। আমরা প্রথমে যেটা শিখছি সেটা কি শিখছিলাম স্যার? হেডলাইন। হেডলাইন তৈরি করা শিখছি। সেকেন্ড যেটা শিখছি সেটা হচ্ছে স্যার আমাদের সাব হেডলাইন। সাব হেডলাইন। থার্ড যেটা শিখছি সেটা হচ্ছে প্রাইমারি সিটিএম, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কল টু অ্যাকশন বাটন। ও যেটা 4 নম্বরে আমরা আগের ক্লাসে তিনটা জিনিস শিখি নয় স্যার, পড়ে নেই আমাদের? হ্যালো, শোনা যায় আমাকে স্যার? ওকে, সবাই চুপ কেন? ক্লাসে কি মনোযোগ নাই? একটু রেসপন্স করবেন। আচ্ছা, মনোযোগ আছে, ভালো কথা। সো আজকে আমরা হোম পেজের ঝামেলাটা শেষ করে দেবো, আর কালকের ক্লাসে আমরা হোম পেজ নিয়ে কন্টেন্ট লিখবো, ঠিক আছে? ওকে, আমরা হোম পেজে যে জিনিসগুলো থাকতে হবে এগুলো দেখবো, এবং কালকের ক্লাসে আমরা চেষ্টা করবো হোম পেজ নিয়ে একটা সুন্দর কন্টেন্ট লিখে, ঠিক আছে? 4 নম্বরে যেটা প্রয়োজন হয় সেটা থাকে আপনার হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজ, সো হাউ হাউ দিস ওয়ার্ক, এই জিনিসটা কিভাবে কাজ করে, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনার কাছে এতটা ম্যান্ডেটরি কেন আমি একটু বলে নিই সেটা স্যার। আমরা আমরা যখন ধরেন কোনো কিছু স্ট্যাটিস্টিক দেখি, আমরা ক্রিকেট খেলা দেখি না স্যার? না? আচ্ছা, ক্রিকেট খেলাতে কি হয় স্যার? দেখা যায় যদি ওয়ানডে একটা ম্যাচ হয় তাহলে সেখানে 50 ওভার খেলা হয়, তাই না স্যার? এবং 50 ওভারে 10টা উইকেট থাকে। আবার দেখেন 50 ওভারের মধ্যে দেখা গেছে হয়তো একটা ম্যাচে 50টা ছয় মারছে সবগুলো প্লেয়ার সবাই মিলে 50 ওভারে। এখন 50 ওভারে কোন ওভারে কত নম্বর বলে 6 হয়েছে, এই রেকর্ডটা যদি আপনাকে এক্সেল শিটে তৈরি করে দেওয়া হয়, তাহলে কি আপনার জন্য একটা রীতিমতো ঝামেলা সৃষ্টি হয়ে যাবে না স্যার? মানে সবগুলো দেখে মানে বুঝতে একটু টাইম লেগে যাবে, কিন্তু কারণ সবগুলো আপনাকে রিড করতে হচ্ছে, তাই না স্যার? এই যে ঝামেলাটা, এই ঝামেলাটা থেকে বাঁচার জন্য খেলা যখন ধরেন একটু 2-1 মিনিটের ধরেন ব্যাটিং যখন প্রিপারেশন নেয় বা বোলিং যখন একটু রেস্ট নেয়, 4-5 মিনিট একটা ছোট রেস্ট নেয় না রাজ, বা ড্রিঙ্ক যখন হ্যাঁ 3 মিনিট নেয় ড্রিঙ্ক করে যখন, তখন দেখবেন টিভি স্ক্রিনে একটা স্ট্যাটিস্টিকের মতো ভেসে ওঠে, এবং এখানে অনেক ইনফরমেশন প্রোভাইড করে। কোন বলে কয়টা উইকেট গেছে,
তারপরে দেখা যায় যে আপনার কয়টা করে ছয় মারছে, কখন কখন ছয় মারছে, ঠিক আছে। খেলার শুরুর দিকে রানের গড় রান কেমন ছিল, শেষের দিকে কেমন হয়েছে, মাঝখানতে কেমন ছিল, শেষের দিকে কেমন হয়েছে, এটা দেখেও আমরা বুঝতে পারি যে খেলায় আজকে কে জিতবে, ঠিক আছে। সো ওভারঅল একটা ছোট্ট একটা স্ট্যাটিস্টিক, একটা ছোট্ট একটা ইমেজের মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস খুব দ্রুত বুঝতে পারি, তাই না স্যার? It's not only happened in cricket, it's also happened any kind of company, every place. আমরা যেটাকে বলি গ্রাফ চার্ট, ঠিক আছে। এটা সব জায়গাতেই ওয়ার্কিং। যেখানে হিউজ পরিমাণে ডেটা নিয়ে কাজ করতে হবে সেখানে গ্রাফ চার্টটা ম্যান্ডেটরি, কারণ এতগুলো ডেটা নিয়ে মানুষ খুব কমই ইচ্ছা করবে মানে এগুলো ডাটা ঘাটাঘাটি করতে। আপনি একটা গ্রাফ চার্ট যদি তৈরি করতেন তাহলে দেখবেন এক নজর তাকালে কি হচ্ছে এখানে, ওকে আপনি বুঝতে পারছেন, তাই না স্যার? সো মানুষ কি পছন্দ করে? মানুষ ভিজুয়াল জিনিসটা পছন্দ করে। ভিজুয়ালের ব্যাকে কি হচ্ছে এটা দেখলে মানুষের কি হচ্ছে, গায়ে জ্বর আসে। লাইক আমি যদি একটু বলি আপনাকে, সাপোজ ধরেন আমি এখানে লিখলাম হাউ টু মেক এ কাপ অফ টি। সো আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, যে ওয়েবসাইট আমাকে বলতেছে হাউ টু মেক এ কাপ অফ টি, কিভাবে এক কাপ চা তৈরি করব। লুক লাইক সিলি বাট ইটস নট সিলি ম্যাটার, ঠিক আছে। এই সাইটও এখন অনেক ট্রাফিক পায়, মিলিয়নের উপরে, কেমন। এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই স্যার। সো এই যে সাইটটা আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ইটস ভিজুয়াল। অ্যান্ড আমি যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট, নট ইন্সপেক্ট এলিমেন্ট, আমরা যদি এটাকে পেজ সোর্সটাকে দেখি যে পিছনে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, ইটস লুক লাইক দ্যাট, দেখতে পাচ্ছেন স্যার? এটা দেখলে কার না মাথা গরম হয়ে যাবে স্যার, বলেন? কিছু বোঝা যায় এখান থেকে? বাট এখান থেকে কিন্তু ক্লিয়ার আমরা বুঝতে পারছি, তাই না স্যার? কত সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে। বাট এইটা যে রান হচ্ছে এখানে, এটা রান হওয়ার পিছনে যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে এটা, মেন যেটা জিনিস সেটা হচ্ছে এইটা স্যার। বাট আমরা একে কি করতেছি চিনতে পারতেছি না। এটা মানে খুবই বিরক্তিকর একটা জিনিস, তাই না স্যার? সো আমি এটা নিয়ে এটাই জাস্ট আপনাদের একটু বুঝাইতে চাচ্ছিলাম যে মানুষ আসলে পিছনে কি হচ্ছে এটা দেখে না স্যার, মানুষ দেখে আপনার ভিজুয়ালি কি হচ্ছে। ভিজুয়ালটা আপনি যত অল্প টাইমে আন্ডারস্ট্যান্ডিংয়েবল করতে পারবেন বা খুব সহজে যেন মানুষ বুঝতে পারে, এটা আপনি যত দ্রুত করতে পারবেন তত দ্রুত মানুষ আপনাকে আপনার সাইটটাকে লাইক করবে। যেমন এখানে আমি কি লিখে সার্চ দিয়েছিলাম স্যার? আচ্ছা এক মিনিট, হ্যাঁ এক মিনিট স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? না সমস্যা কি? ঘুমে আসছে কিনা তো বলতে পারতেছি না। আপনার রাতে তো না, রাতে তো আমার সাথে মিটিং করবো, মিটিং তো শেষ করতে হতে পারে 12টা বেজে গেছে। আজ আমি দেখতেছি।
ওয়ালাইকুম আসসালাম পলাশ ভাই। হ্যালো পলাশ ভাই, শুনতে পাচ্ছেন? কি অবস্থা ভাই আপনার? কাল থেকে আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। আ- কালকে আপনাকে অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। এই জন্য কালকে কে যেন বললো যে আপনার এখানে কারেন্ট আসবে। ও, আপনার এক ছাত্র ফোন দিয়েছিল, সে বললো কারেন্ট নাকি আসবে না। ক্লাসটা ক্লাসটা গ্যাপ দেওয়া যায় না। ওই জন্য ধরেন একজনকে বলছিলাম যে তুমি কালকে একটা পলাশ ভাইয়ের ক্লাসটা নিয়ে। তো আমি ওই জন্য দেখতে, আমি তো একটু একটু আগে ক্লাসে জয়েন করলাম ঘুম থেকে উঠে। আহ, তো ভাবলাম দেখি আপনার ক্লাস কি শুরু হয়েছে কিনা এটা দেখতে আসলাম আর কি। তো শুরু হয়েছে, ওকে, ঠিক আছে, সব ঠিকঠাক। আর আচ্ছা, জি জি জি। তাই? আচ্ছা, কত ডলার কাটলো এটা? $75 প্রাইজিং লেখা যাবে, $97 কাটছে? কেন? আচ্ছা, যাই হোক। তো অক্টোপাস কি কাজ করতেছে? অক্টোপাস অক্টোপাস ভালো, বাট ফেসবুক ওয়েবসাইটটা অনেক স্ট্রং আর অ্যাডভান্স, ঠিক আছে? এদের ধরেন ম্যাক্সিমাম যে সাইটগুলো, মানে ম্যাক্সিমাম যে জিনিস সবগুলো ধরেন আপনার ধরেন নোটে নোট জেএসে করা এবং ধরেন জাভা স্ক্রিপ্টে করা। তো আপনি যখনই এদের ডেটাগুলোকে স্ক্র্যাপে ক্রাউলিং করতে যাবেন, তখন দেখা যায় যে মানে জাভা স্ক্রিপ্টে করা থাকলে এদের তো ধরেন কোনো আইডেন্টিফিকেশন থাকে না, মানে কোনো অ্যাড্রেস থাকে না। যখনই আপনি হিট করতে যাবেন তখনই দেখবেন অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রচুর ট্রাবল ফেস করতে হয় ফেসবুক নিয়ে। আরেকটা ঝামেলা সেটা তো থেকেই যায়, অটোমেটিক রোবট রান করলে দেখা যায় ফেসবুক খালি সেকেন্ডে সেকেন্ডে লগ আউট হয়ে যাচ্ছে। আর তাছাড়া আর ওই নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলে তো ধরেন আপনি বেশিক্ষণ টিকতেই পারবেন। দেখা যাবে যে 5 মিনিটের মধ্যে আপনাকে অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে তারা। অনেক ঝামেলা, ফেসবুক নিয়ে কাজ করা অনেক টাফ, বিশেষ করে ডেটা ক্রাউডিং করাটা। তো ট্রাই করে দেখতে পারেন, অক্টোপাস অনেক ভালো, আমি যতগুলো দেখছি তার মধ্যে অক্টোপাস ভালো। না, অক্টোপাসের কোয়ালিটি আছে, অক্টোপাসের রিভিউ ভালো আছে, বাট আমি প্রাইজিং এর জন্য আসলে ইগনোর করছি এটাকে। হ্যাঁ, পসিবল, তবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ক্লায়েন্টের অ্যাকসেপ্ট করবে এরকম একটা প্রপার রিজন দেখানো ক্লায়েন্টকে, ঠিক আছে? কারণ ধরেন আপনি যদি বলেন যে ফেসবুকের ডেটা, আপনি এরকম করে বলতে পারেন যে আমি ফেসবুকের ডেটা কালেক্ট করছি। এই সময় দেখা গেছে ফেসবুক তো অনেক ভালো ভালো একটা সাইট, ট্রাভেল করতেছিল, আর রিসেন্টলি ফেসবুকের লেআউটটাও চেঞ্জ হয়েছিল। সো আমার যে, এরা কিন্তু সফটওয়্যার ছিল না, ঠিক আছে, এরা ছিল হচ্ছে স্ক্রিপ্ট। সো আপনি এভাবে বলতে পারেন যে আমার যে স্ক্রিপ্টটা ছিল, আমার স্ক্রিপ্টটাতে অনেক পরিবর্তন আনতে হয়েছে, যে জন্য আমার এক্সট্রা কিছু টাইম লেগে গেছে। সো এই একটা এক্সকিউজ দিয়ে আপনি যে ক্লায়েন্টকে বলেন যে আমাকে আরো 2-1 দিন সময় দাও, আমি তোমার এটা কভার করে দিচ্ছি, তাহলে আপনি এই সময় পাওয়ার পসিবিলিটি 90% আছে। ওকে পলাশ ভাই, আমার ক্লাস আছে, আমি ক্লাস থেকে বের হয়ে আসছি। আচ্ছা, আমি আপনার ক্লাসে একজনকে দিয়ে যাচ্ছি, আমাকে নিউবি ট্রেনার, নতুন ট্রেনার, নতুন ব্যাচে জয়েন করতেছে। ও একটু প্র্যাকটিস করুক এখানে কিভাবে কি হচ্ছে। আর কালকে কালকে মিটিংটা হয়েছে সাকসেস, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।
দেখলাম আমার ওখানে বিদ্যুৎ চলে আসছে, ঠিক আছে? তোমাকে আমার ক্লাসের লিঙ্ক দিছি, আর ক্লাসে যাও, একটু প্র্যাকটিস করো, দেখো কেমন করে ক্লাস নেয়, কি করাই। হোয়াটসঅ্যাপ চেক করো, হোয়াটসঅ্যাপ চেক করো। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। না স্যার, বাইরে যাই না, আমি ওই যে একটু আরেকটা ক্লাসে গেছিলাম, একটু ছোট সমস্যা হয়েছে। শোনা যায় স্যার আমাকে? ওকে ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। সো আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজের যে কথাটা বলতেছিলাম স্যার সেকশনে, এখানে ধরেন আপনার প্রতিটা ওয়েবসাইটকে এরকম ভিজিবল করার জন্য বা প্রতিটা পোস্টকে আপনাকে এরকম ভিজিবল করার জন্য একটা করে ইমেজ আপনাকে ব্যবহার করতে হবে। এডিটর, টেক্সট এডিটর, যেখানে আপনার ধরনের টেক্সটগুলো থাকবে সেগুলো যেন কপি করা যায়, পেস্ট করা যায়, ঠিক আছে? এবং ইমেজের উপর টেক্সট থাকবে এরকম কিছু। সো আমি যখন এখানে সার্চ দিয়েছি হাউ টু মেক এ কাপ অফ টি, এখানে দেখেন সবার আগে কি আসছে স্যার? একটা কাপ আসছে, একটা গ্লাস আসছে, প্লাস টি টোস্ট, এভরিথিং, তাই না? তাই না? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে না, আপনারা জি স্যার বললেন কেন? হ্যাঁ, জি স্যার বললেন কেন, বুঝলাম না আমি। আচ্ছা, সো এই জিনিসটা দ্বারা সব আমি যখনই এই সাইটটা ঢুকি তখন আমি সবার আগে কি বুঝতে পারলাম স্যার, এখানে চা বা এই জিনিস নিয়ে কোনো কিছু করা হচ্ছে না। এখানে এখানে তারপরে একটা টাইটেল দেওয়া আছে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরাও দিব, সেই আমরাও দিয়েছি এর আগে। সাবটাইটেল দেওয়া আছে ফাইন, দেন এখানে বলা আছে কি নক অর টিপট। সো লেটস সিলেক্ট দা মগ। সো এখানে দেখেন সুন্দর করে দেখেন ডিসক্রাইব করা হচ্ছে। সো কিভাবে কি করা হচ্ছে আমরা এগুলো পরে দেখবো। আপাতত যেটা দেখালাম সেটা হচ্ছে শুরুটা, এখানে একটা ইমেজ ব্যবহার করছে, বাট নট অনলি হেয়ার, আপনি যেখানে যান স্যার, এভরি কাইন্ড অফ ওয়েবসাইট ইমেজটা ম্যান্ডেটরি, ইমেজটা সবাই ব্যবহার করে, কারণ এটা যারা অডিয়েন্স আসবে তাদের জন্য খুবই হেল্পফুল, এবং অডিয়েন্সটা খুব দ্রুত ওয়েবসাইটটাকে রিড করতে পারবে, আপনার ওয়েবসাইট সম্পর্কে খুব বা ওই পেজ সম্পর্কে এত দ্রুত ধারণা লাভ করবে যে এটা তাদের অজান্তেই হয়ে যাবে স্যার, ঠিক আছে? স্পেশালি যে আমি এটার জন্য যাচ্ছি এরকম কোনো কিছু না। আমি যদি আপনাকে আরো কিছু দামি বড় বড় ওয়েবসাইট দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন না, যে আমরা কালকে যেরকম দেখছিলাম, আমরা দেখি সিমিলার ওয়েব। ক্লিয়ার না আমার কথা স্যার? সো স্যার এখনো এখনো কি একই অবস্থা স্যার? আচ্ছা, আমি জানি না কি হয়েছে। লেটস চেক আউট দ্য আদার ওয়ান, সিমিলার ওয়েব। সিমিলার তো দেখলাম না, এখন একটু সিমিলার দেখি। আমরা যেমনটা দেখে আসছিলাম, আমরা কিন্তু স্যার যখন আমরা এসিও করব, ঠিক আছে, তখন কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিটিটর যারা বা আমাদের যারা আমাদের থেকে যারা বড় ওয়েবসাইট আছে, যারা গুগলে অলওয়েজ হাই র্যাঙ্কে থাকে, এদের স্ট্র্যাটেজি আমরা ফলো করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা জানি একে 100% আমরা ফলো করতে পারবো না, বাট যদি 90% থেকে 80% ফলো করতে পারি, তবুও গুগলে ফার্স্ট পেজে চলে আসার পসিবিলিটি আছে স্যার 95%। আন্ডারস্ট্যান্ড? সো
সিমরাশ গেল, আরেকটা ওয়েবসাইট নেই, মাইক্রোসফট, ওকে। আবার এত ওয়েবসাইট না বাড়াই, এখন অনেক কিছু দেখার আছে স্যারেরা, চলেন। ঠিক আছে, সো এখানে যদি আমরা দেখি, আমরা সিমিলার ওয়েবে আসলাম। সিমিলার ওয়েব সাইটটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, স্যার দেখেন তারা এখানে একটা কি দেখাচ্ছে, ইন্টারনেটের যে পুরো একটা দুনিয়া, সেই দুনিয়ার একটা ইন্টারনেটের যে ভার্চুয়াল যে ওয়ার্ল্ড আছে, ভার্চুয়াল ওয়ার্ল্ডের একটা ম্যাপের মতো দেখাচ্ছে, এবং সেখানে দেখেন আমি কিভাবে বুঝলাম এটা ম্যাপ। ঠিক আছে, এটা বোঝার জন্য কিছু নাই স্যার, দেখেন এখানে লেখা আছে র্যাঙ্ক 1 yahoo.com, র্যাঙ্ক 5-এ আছে NY টাইমস, র্যাঙ্ক 4-এ আছে ফক্স নিউজ, র্যাঙ্ক 3-তে আছে nsn.com, এবং র্যাঙ্ক 2-তে আছে CNN। ঠিক আছে, আমরা যখন ইন্টারনেটে ম্যাপ দেখি তখন এই জিনিসগুলো এইভাবে থাকে স্যার, কোন ওয়েবসাইট কত নম্বর র্যাঙ্কে আছে, ধীরে 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 ছোট হতে হতে অনেক ছোট হয়ে যায়, জুম করে অনেক কিছু দেখা যায়, জাস্ট একটা ফানি টাইপের ম্যাপ একটু। সো এখানেও সেই ধরনের একটা জিনিস দিয়ে আমাদের বোঝানো হয়েছে যে এখান থেকে ডেটা নিয়ে আপনি র্যাঙ্ক হতে পারবেন। সিমরাশে যদি যাই, সিমরাশ যেটা করছে সেটা আসলে নট লুকিং, এটা জাস্ট আমার মনে হয় সৌন্দর্য বাড়ানোর জন্য করছে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেখানে নিচে সে ট্রান্সলেটের অপশনটা দিয়ে দিয়েছে, মেবি আমার মনে হয় যেটা সেটা হচ্ছে এই লেখা এই জিনিসগুলোকে হাইলাইট করার জন্য তারা এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছে। ওকে, তো সিমরাশনটা এতটা ম্যান্ডেটরি না বা কোনো অর্থ বহন করতেছে না। আমরা যদি মাইক্রোসফটে আসি, মাইক্রোসফটকে দেখি আমরা, সে ব্যবহার করছে একটা ল্যাপটপ, দেখেন লেখা আছে কি নিউ সারফেস ল্যাপটপ ইউ গো। সেকেন্ড যদি যায়, সেকেন্ডে সে একটা ল্যাপটপ ব্যবহার করছে। ঠিক আছে স্যার, বোঝা গেছে আমার কথা? সো ওভারঅল তারা একটাই জিনিস বোঝাতে চাচ্ছে যে আপনি যেখানে আছেন সেখানে কি জিনিস পাওয়া যায় সেটা তো লেখা তো আছেই, পাশাপাশি একটা ছবি দিয়ে বিষয়টাকে আরো সহজবোধ্য করে তোলা হয়েছে অডিয়েন্সের কাছে, সব ধরনের অডিয়েন্সের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে কোনো ধরনের অডিয়েন্স যদি এই সাইটে ঢোকে এবং সাথে সাথে যদি সে ল্যাপটপ দেখে, তাহলে সে কী বুঝতে পারবে স্যার, এখানে ল্যাপটপ কেনা বেচা করা হয়। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার, ফাইন। ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলো আপনাদের দেখানোর ছিল। আমরা যদি যাই সো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা হোম পেজের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ইম্পর্টেন্ট সেটা কি আপনারা রিয়েলাইজ করতে পারতেছেন স্যার? আমরা এগুলো ট্রাই করবো কিন্তু আমাদের ওয়েবসাইটে। দেন আসেন লিড ম্যাগনেট। লিড ম্যাগনেট বলতে কি বোঝায়? ম্যাগনেট কি স্যার? চৌম্বক। তো চৌম্বকের ধর্ম কি স্যার বলতে পারবেন? আকর্ষণ করা। লিড চৌম্বক যেমন আকর্ষণ করে তেমন বিকর্ষণও করে। বিকর্ষণটা আমরা আপাতত ফেলে দিলাম স্যার, আপাতত আকর্ষণটা নিয়ে কাজ করি, কেমন? সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যার, লিড ম্যাগনেট বলতে যেটা আসলে মেইনলি বোঝাই সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে এমন একটা ফ্যাসিলিটি রাখতে হবে এবং একটা ধরেন
সাবস্ক্রাইবার, ওই যে আমরা নিউজ লেটার সাবস্ক্রাইবারের কথা বলছিলাম না স্যার, মনে আছে? ওকে, সো এই যে এরকম এমন একটা নিউজ লেটার সাবস্ক্রাইবার তৈরি করতে হবে যেন মানুষ নিউজ লেটারটাকে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, আর আপনার সাবস্ক্রাইবার যত বেশি হবে আপনার ওয়েবসাইটের ট্রাফিক তত বেশি আসবে। বোঝা গেছে স্যার? এটাকে বলা হয় লিড কালেক্ট করা। আর লিড ম্যাগনেট, ম্যাগনেট বিষয়টা হচ্ছে একটু আলাদা। ঠিক আছে, এই সাবস্ক্রাইবারের মাধ্যমে যে লিডগুলো আমরা কালেক্ট করব, এই লিডগুলো আসলে মানুষ কি ইচ্ছা করে আমাদের মেইল দিবে? দিবে, কিন্তু খুবই কম দিবে স্যার, তাই না? যে পরিমাণ আমরা আশা করতেছিলাম সেই পরিমাণ দিবে না। সো এই পরিমাণ মানুষকে মানুষের থেকে লিড যদি আমরা নিতে চাই তাহলে কি করতে হবে স্যার জানেন? তাহলে আমাদেরকে দুইটা বিষয় কম্বিনেশন করে কাজ করতে হবে। একটা হচ্ছে তাদেরকে অফার দিতে হবে। ঠিক আছে, সে যদি ওখানে সাবস্ক্রাইব করে তাহলেই তার মেইলে একমাত্র অফারের প্রোডাক্টটা পেয়ে যাবে। লাইক আমরা ধরেন একটা আহ, আমরা কি করতেছি, এসইও কোর্স নিয়ে, এসইও কোর্স নিয়ে অনেক কিছু কথা বলতেছি, তাই না স্যার? এসইও কোর্স নিয়ে কিন্তু আমাদের একটা টাইটেল ছিল। সো আমরা তাহলে এখন কি করব, এসইও কোর্সের উপর একটা ডকুমেন্ট তৈরি করব বা একটা লেআউট তৈরি করব বা টাকচার তৈরি করব, এমন একটা একটা পিডিএফ বুকের মতো। ঠিক আছে, এবং আমি এইভাবে সবাইকে বুঝাবো যে এই টাকচারটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের অন পেজ এসইওতে আর কোনো ঝামেলা থাকবে না, বা সবাই সব কিছু বা এরকম একটা অ্যাট্রাকটিভ কিছু দিব। ঠিক আছে, যেমন আমরা যদি কোনো প্রপার্টি সেলিং ওয়েবসাইটে যাই তাহলে সেখানে বলা আছে যে হাউ টু বিকাম এ pro property seller by how to become a pro agent বা earn $1000 from by selling property, এরকম টিপস দিয়ে একটা বই লেখে তারা, বুক লেখে, 5 পেজ 10 পেজের একটা পিডিএফ বুক লেখে। ঠিক আছে, এবং ওই বুকটা বলে দেয় যে ডাউনলোড ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন, এবং আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনাকে বলা হবে সাবস্ক্রাইব আস অ্যান্ড ডাউনলোড দিস বুক। আপনি যখন সাবস্ক্রাইব করবেন তখন আপনার মেইলে ওই বইয়ের লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো যারা এরকম আমাদের থেকে টাকসার বা স্ট্র্যাটেজি নিবে তাদেরকে আমরা কি দেবো স্যার? একটা করে বই দিতে পারি, আমরা চাইলে একটা ভিডিও টিউটোরিয়াল দিতে পারি, তাকে দিতে পারি না? ওকে, সো এটা খুবই কার্যকরী, বর্তমানে না, এটা অনেক আগে থেকে খুবই 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 কার্যকরী একটা পন্থা, যেখান থেকে আপনি হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার পেতে পারবেন। বুঝতে পারছি স্যার? হিউজ, এত পরিমাণ সাবস্ক্রাইবার আপনি হয়তো কল্পনাও করেননি। এটাকেই বলা হয় লিড ম্যাগনেট। সো অফার এবং আপনার যে নিউজ লেটার, এই দুইটার যখন কম্বিনেশন হয়ে যাবে তখনই সেটাকে কি বলা হবে? লিড ম্যাগনেট। কোনো কোশ্চেন আছে স্যার এটা নিয়ে? ওকে, এবং এটা আমরা আমাদের ওয়েবসাইটেই ব্যবহার করব। ঠিক আছে স্যার, ওয়েবসাইটের হোম পেজেই ব্যবহার করব। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বারে কি আছে স্যার একটু দেখি, আমার একটু সর্দি লাগছে। এটা হচ্ছে ধরেন আপনারা দেখি বেনিফিট অফ অফার। সো বেনিফিট অফ অফার বলতে আমি বুঝাইছিলাম যে আমার যে অফারগুলো চলতেছে, সো লাইক আমি যদি বলি যে আমি যখন আমার এসিওর কোর্স নিয়ে কিন্তু আমি শুরুতে এটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। সো এসিওর কোর্স, এটা আমার এসিওর কোর্সের প্রাইস হচ্ছে $90। আমি শুরুতে এটা দিচ্ছি $20 সেল করতেছি। তো আমার কোর্সে তাহলে কি একটা অফার আসলো না স্যার? এই যে আমার কোর্স বা আমার কোর্সের যে অফার, যেটাই হোক, আপনাদের যদি অফার না থাকে শুধু কোর্স থাকে তাহলেও চলবে, বাট এটার কিন্তু ফ্যাসিলিটি বা বেনিফিটটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। ওয়াই পিপল বাই দিস, বা কেন মানুষ এটা ক্রয় করবে, এরকম একটা বিষয় নিয়ে আপনাকে কথা বলতে হবে। সো আমরা যদি
আমরা যদি যাই সিমিলার ওয়েবে, দেখেন হু ইজ সিমিলার ওয়েব ফর, এখানে দেখেন লেখা আছে মানে সিমিলার ওয়েবটা কার জন্য, ঠিক আছে। এখানে দেখেন লেখা আছে আচ্ছা, এখানে দেখেন লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং ইন্টেলিজেন্সি the best sorry rival best strategy for the marketer and the competitor, uncover the best SEO and content strategy, মানে এখানে যে সার্ভিসের যে জিনিসগুলো আছে সবগুলো জিনিস এরা এখানে এক্সপ্লেন করছে। প্লাস এখানে লার্ন মোর বাটন রাখছে, প্লাস এখানে লেখছে কি লেখছে দেখেন মিট দ্য সিমিলার ওয়েব প্ল্যাটফর্ম, সি তার কি বলতেছে মিট দ্য সিমিলার ওয়েব প্ল্যাটফর্ম, তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেখানে দেখেন বেঞ্চমার্ক এগেইনস্ট ইওর কম্পিটিটর অ্যান্ড এখানে দেখেন যে তাদের যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলোর প্রতিটা ফ্যাসিলিটি বা বেনিফিট, কেউ যদি তাদের সার্ভিস ব্যবহার করে কী কী বেনিফিট সে পাবে সেই জিনিসগুলো এখানে সে পয়েন্ট বাই পয়েন্ট এক্সপ্লেন করছে, তাই না স্যার? সেম রাশে যদি আমরা যাই সেম জিনিসটা দেখতে পাবো, দেখেন কমপ্লিট ওয়ার্ক ফ্লো ফর অ্যানি এসইও প্রফেশনাল, তারা তাদের বিষয়গুলো এখানে এক্সপ্লেন করছে। নট অনলি দ্যাট, তারা তাদের প্রতিটা সাবজেক্টকে ট্যাব আকারে নিয়ে, ঠিক আছে, সরি যে তাদের প্রোডাক্টগুলোকে ট্যাব আকারে নিয়ে সব প্রোডাক্টের এখানে কী ব্যবহার করছে স্যার, ফ্যাসিলিটি বা বেনিফিটগুলো এক্সপ্লেন করছে। দেখতে পাচ্ছেন মাইক্রোসফটে যান, আচ্ছা মাইক্রোসফটে এখানে গেলে পাবেন না, কারণ এদের মাল্টি প্রোডাক্টগুলো তারা এই যে দেখেন মার্কিং করে রেখেছে, এদের এই জায়গাগুলোতে গেলে আপনি এই জিনিসগুলো ফ্যাসিলিটি পাবেন, বা এই প্রোডাক্টে গেলে এই প্রোডাক্টের ফ্যাসিলিটি পাবেন। তারা সবগুলো তো আর এখানে একসঙ্গে এক্সপ্লেন করতে পারে না, টাক্সারের একটু এটা টাক্সার একটু ডিফারেন্ট, ঠিক আছে। আমরা যদি দেখেন এখানে ক্লিক করি, ঠিক আছে, দেখেন এখানে তাদের বিষয় কনফিগার নাও এভরি কাইন্ড অফ ডিটেলস এখানে তারা অ্যাভেলেবেল করে রাখছে, এভরি কাইন্ড অফ ডিটেলস ডিসক্রাইব, সি। সো তাহলে আমরা কি জানলাম স্যার, আমরা আমাদের সার্ভিস, আমরা যেহেতু এত বড় সাইট না সেহেতু এটা নিয়ে এতটা স্টাডি করারও প্রয়োজন নাই, যেটা আমাদের ম্যান্ডেটরি সেটা হচ্ছে আমাদের যে সার্ভিসগুলো থাকবে এই সার্ভিসগুলো কেন একজন মানুষ কিনবে, তার প্রফিটটা কি, সেগুলোকে এক্সপ্লেন করতে হবে, এবং সেটা করতে হবে কোথায়, সেকেন্ড অথবা থার্ড সেকশনে আমাদের ওয়েবসাইটে। ফার্স্ট সেকশনে কি থাকবে স্যার, ফার্স্ট সেকশনে তো টাইটেল থাকবে, এই সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ড সেকশন, এটা হচ্ছে থার্ড সেকশন, এই দুইটার একটা সেকশনে এটাকে রাখতে হবে, কেমন বোঝা গেছে স্যাররা? সো বেনিফিট অ্যান্ড অফার নিয়ে কোনো কোশ্চেন আছে স্যার? তাহলে আমরা 7 নম্বরে পার হয়ে যাই। 7 নম্বরে কি আছে, সোশ্যাল প্রুফ। হোয়াট ইজ সোশ্যাল প্রুফ, আপনি এক্সপ্লেন করতে পারবেন সোশ্যাল প্রুফ কি? আমি আপনার এই বিষয়টার সঙ্গে আরও কিছু ইনক্লুড করার চেষ্টা করবো স্যার, ঠিক আছে। লাইক আমি যদি বলি ধরেন অ্যাওয়ারনেস তো আমি তৈরি করলাম, বা কেউ যখন গুগলে সার্চ করে
আমি যে প্রোডাক্টগুলো সেল করতেছি এই ধরনের প্রোডাক্ট যদি কেউ পারচেস করতে চায়, সেক্ষেত্রে সে সবার আগে কী দেখবে স্যার? সে সবার আগে দেখবে এই ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা। যদি থাকে তাহলে সে অ্যাকাউন্টে যাবে এবং সে রিভিউ চেক করবে, কমেন্ট চেক করবে, তাই না? তাদের সার্ভিস যারা পারচেস করছে এর আগে তারা কি ধরনের কথা বলতেছে, বুঝতে পারছি স্যার? আচ্ছা, আমরা যখন ধরেন কোনো ই কমার্স সাইট থেকে, সাপোজ আমি যদি দারাজ থেকে প্রোডাক্ট কিনতে চাই, তাহলে আমি কি করি স্যার? আমি ওই প্রোডাক্টটাকে খুঁজে বের করি, তাই না? খুঁজে বের করার পর তাদের কমেন্ট বা আপনার ধরেন রিভিউ সেকশন যেটা, সেটা চেক আউট করি। রিভিউ কারা দেয়? যারা এর আগে প্রোডাক্টটা কিনছে তারা রিভিউ দেয় না স্যার? তারা যদি ভালো বলে তাহলেই কিন্তু আমি প্রোডাক্টটা কিনবো, তাই না? যদি আমি দেখি 5 জন রিভিউ দিছে, 5 জনই খারাপ বলছে, তাহলে কি আমি প্রোডাক্টটা কিনবো? কিনবো না স্যার, স্বাভাবিকভাবে আমি প্রোডাক্টটা কিনবো না। সো আমরা যখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করবো, সাপোজ ফেসবুক তৈরি করবো, ফেসবুক পেজে কিন্তু আপনার রিভিউ দেওয়ার একটা অপশন আছে, জানেন? ফাইন। সো আমার দেখা গেল 5 জন ক্লায়েন্ট ফেসবুক থেকে আমার সার্ভিসটা পারচেস করছে, বাট ওই 5 জনই আমাকে খারাপ রিভিউ দিছে। তাহলে নতুন যে ক্লায়েন্ট আসবে ফেসবুক থেকে রিভিউ পারচেস, আমাকে সার্ভিস পারচেস করার সময় সে কিন্তু রিভিউটা চেক আউট করবে, কারণ আমার পেজের নামটা যখন তার কাছে যাবে তখন নিচে লেখা থাকবে রিভিউ। ধরেন আমি অ্যাভারেজ রিভিউ পাইছি 2.5 স্টার, তখন যদি সে দেখে যে আমি 5টা রিভিউ পাইছি এবং অ্যাভারেজ হচ্ছে 2.5, তখন সে রিভিউ চেক করতে যাবে। এবং যারা আমাকে ব্যাড রিভিউ দিবে তারা তো বলে দিবে যে আমার সার্ভিসের কোথায় কোথায় ল্যাক ছিল বা কোথায় সবচেয়ে তাদের সঙ্গে আমার দ্বন্দ্ব হয়েছে, এটা কিন্তু বলে দিবে ওখানে কমেন্ট সেকশনে। রিভিউ তো দিবে, প্লাস কমেন্ট করার ওখানে একটা জায়গা থাকে, ঠিক আছে? ওখানে বলে দিবে। তো যখন সে আপনার ধরেন যখন নতুন বায়ার যখন এটা দেখবে তখন সে আপনাকে অ্যাভয়েড করে যাবে, কারণ সে ওই প্রবলেমগুলো চায় না, সে চায় একজন এক্সপার্ট পারসন। সো এই জন্য আপনার দেখবেন কাজ করা কাজও বন্ধ হয়ে যাবে, কাজ পাবেন। বাট আপনার যদি দেখা, আমি এটা ছিল নেগেটিভ পার্ট, যদি আমরা পজিটিভ পার্ট নিয়ে কথা বলি তাহলে এটা এরকম হয়ে যায়। যদি দেখা যায় যে আপনাকে 20 জন রিভিউ দিচ্ছে, 20 জনের 5 স্টার রিভিউ দিচ্ছে উইথ আপনার ধরেন অনেক সুন্দর কমেন্ট করছে, ঠিক আছে? তাহলে কি হবে স্যার? দেখেন পরের সেকশনে আপনাকে যে ক্লায়েন্টই আসবে সে আপনার রিভিউ দেখে আপনার থেকে কাজটা করায় নেওয়ার জন্য আপনার পেছনে পেছনে ঘুরবে। আর এখানে সোশ্যাল প্রুফ বলতে এটাই বোঝানো হয়, এটা হচ্ছে সোশ্যাল রিভিউ। আর যেহেতু আমাদের ওয়েবসাইটে আসলে এইরকম রিভিউ দেওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে? কারণ ওয়েবসাইটে অ্যাডমিন কি আমি নিজে, আমি চাইলে এরকম হাজার হাজার কি করতে পারি স্যার, রিভিউ নিজে নিজে তৈরি করতে, জেনারেট করতে পারি না? তাহলে কি এটা কাজ করবে? নিজে নিজে করলে কেমন করে কাজ করবে? ক্লায়েন্ট এটা বিশ্বাস করবে না। যদি আমাদের সোশ্যাল প্রুফ থাকে তাহলে ক্লায়েন্ট কিন্তু বিশ্বাস করবে। তখন আমরা কি করব, আমাদের যে ফেসবুক পেজ কিংবা আরো যে সোশ্যাল প্রুফ বা যেখানে আমাদের রিভিউ পাওয়া হয়েছে বা ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, যেখানে আমরা রিভিউ পাইছি সেই রিভিউগুলো আমরা কালেক্ট করে আমাদের ওয়েবসাইটে টেস্টিমোনিয়াল কিংবা ক্লায়েন্ট রিভিউ নামে একটা সেকশন তৈরি করে সেই সেকশনে আমরা জাস্ট স্ক্রিনশটও রাখতে পারি, বা ওই রিভিউগুলোকে কপি করে নিয়ে এসে একটা ডিজাইন তৈরি করে ওই ডিজাইন অনুযায়ী ওখানে রিভিউগুলোকে শেয়ার করতে পারি, ঠিক আছে স্যার? তাহলে হবে কি, যখন সে ওই জায়গাগুলোতে দেখবে এবং তখন আমরা রিভিউ সেকশনে আমরা ওখানে বলে দেবো ভিউ অল রিভিউ নামে একটা বাটন দিয়ে দেবো। ওই বাটনে যখন কেউ ক্লিক করবে তখন আমাদের সে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে চলে যাবে এবং ওখানে গিয়ে সে দেখতে পারবে আমাদের সবগুলো রিভিউ। সো এটা ছিল আসলে স্যার সোশ্যাল প্রুফ। আর সোশ্যাল প্রুফটা অনেক গুরুত্বপূর্ণ আপনার সার্ভিসটাকে সেল করার জন্য। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার ক্লায়েন্ট বা আপনার যারা অডিয়েন্স, এটা ড্রপ হওয়ার পার্সেন্টেজ অনেক কমে আসে, ঠিক আছে? ক্লায়েন্ট ড্রপ হবে না। ক্লায়েন্ট যদি আপনার ওয়েবসাইটে আসে আপনার সার্ভিসটা পারচেস করবে। এটা যদি তার প্রয়োজন হয়ে থাকে সার্ভিসটা, তাহলে দেখা যায় যে 80% ক্ষেত্রে সে পারচেস করে।
ঠিক আছে, এবং হ্যাপিলি পারচেস করবেন। এটা ছিল স্যার সোশ্যাল প্রুফ। আপনারা বিভিন্ন ওয়েবসাইট যখন ঘাটাঘাটি করবেন এই ধরনের সোশ্যাল প্রুফ অনেক পাবেন স্যার, ইউজ পাবেন। ঠিক আছে, সরাসরি হয়তো বা লেখা থাকবে না সোশ্যাল প্রুফ, কিছু কিছু সাইটে লেখা থাকবে দেখবেন টেস্টিমোনিয়াল। আমি যদি এখানে লিখি এজেন্সি টেস্টিমোনিয়াল, এখানে যদি আমরা যাই স্যার একটু দেখি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট যারা এসইও সার্ভিস প্রোভাইড করে। সো এখানে কি লিখছে দেখেন, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। ওকে ফাইন, আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই দেখেন এরা বিভিন্নভাবে সাজায় লিখছে স্যার। দেখেন এখানে এটা হচ্ছে ক্লায়েন্টের পদবি, ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের কমেন্ট বা রিভিউ যেটা, ঠিক আছে, এরকম দেখেন অনেকগুলো করে তারা রাখছে। এখানে অল্প রাখছে তারা, আমরাও চাইলে এরকম করে রাখতে পারি স্যার। দেখতে পাচ্ছেন ক্লায়েন্টরা কত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে তাকে। এটা হচ্ছে এই ওয়েবসাইটের ওনার বা প্রেসিডেন্ট, ঠিক আছে। বিভিন্ন দেখেন কমেন্ট সেকশন তো রাখা যাবে স্যার, বাট কমেন্ট সেকশনটা দেখলে তো এটা তো ম্যানিপুলেট করার অপশন আপনার কাছে আছে, তাই না? আপনি ইচ্ছা করলে এটাকে ম্যানিপুলেট করতে পারেন, আর এটা খুবই একটা গ্রহণযোগ্য হবে না স্যার, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে আমাদের কি সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফের পর আমরা আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে সেকেন্ডারি সিটিএ কল টু অ্যাকশন বাটন। সো আমরা সেকেন্ডারি সিটিএ রাখতে হবে। সেকেন্ডারি একটা তো থাকবেই আমাদের প্রাইমারি কি, আরেকটা আমরা রাখবো, কারণ এটাও ইম্পর্টেন্ট। যদি আমরা বিভিন্ন ওয়েবসাইট চেক করি দেখেন এখানে তাদের কি একটা প্রাইমারি আছে না স্যার, প্রাইমারি সিটিএ কল টু অ্যাকশন বাটন, নিচে আসেন ফ্রি সাইন আপ, আরও একটা কল টু অ্যাকশন বাটন, এটা হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে। কারণ এই জিনিসটা রিড করার পর কেউ আবার উপরে স্ক্রল করে ঘুরে আপনার এখানে ক্লিক করবে না, তারা এই জিনিসটা পড়ার পর যাতে হ্যাপিলি ক্লিক করে চলে যেতে পারে, এখানে চলে যাবে। সেকেন্ড এখানে আসেন সিম রাশে, মেনুবারে থাক, মেনুবার যখন সে চেক আউট করবে তখন এটা দেখবে, সমস্যা নেই। এখানে তো মেনুবারে আছে, এখানে দেখেন স্টার্ট বাটন, নিচে আসেন এখানে কি লেখা আছে ট্রাই কম্পিটিটর রিসার্চ, মানে সে প্রতিটা ক্যাটাগরিতে সে একটা করে সেকেন্ডারি সিটিএ রাখছে, ঠিক আছে স্যার। এটা অনেক অনেক হেল্পফুল আপনার দ্রুত সার্ভিস সেল হওয়ার জন্য। মানুষ এখানে দেখে এখানে গিয়ে ক্লিক করার অ্যাবিলিটি রাখে না, মানুষ খুব অলস। বুঝাতে পারছি স্যার আমি? সো আপনাদের ওয়েবসাইটে যেখানে আপনারা ধরেন ডিসক্রাইব করবেন আপনাদের কেন মানুষ তারা আপনার সার্ভিসটা পারচেস করবে বা বেনিফিট অফ ইউর সার্ভিস, যেখানে ডিসক্রাইব করবেন তার নিচে এরকম আরও একটা সিটিএ বাটন দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, এটা ছিল সেকেন্ডারি সিটিএ নিয়ে আর কথা বলার কোনো একটা প্রয়োজন নেই। 9 নম্বরে যদি আমরা লিখি লিঙ্ক ইয়োর ব্লগ। ওকে, this is the most powerful and most important part of your website. একমাত্র এই জিনিসটাই আপনার ওয়েবসাইটকে কি করতে পারে স্যার, সোশ্যাল মিডিয়া সরি গুগলে র্যাঙ্ক করতে পারে, অনলি দিস পার্ট, ঠিক আছে। সো এখন যদি আমি আপনাদের বলি এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে স্যার হচ্ছে আমরা আমাদের হোম পেজে যে জিনিসগুলো ইনফরমেশনগুলো রাখি, দ্যাটস নট গুড এনাফ, ইটস জাস্ট লুক লাইক এ সামারি, ঠিক আছে, বা শর্ট ডিটেইলস। ইজ ইট এনাফ স্যারেরা? এগুলো কি এনাফ ইনফরমেশন একটা জিনিসকে আন্ডারস্ট্যান্ড করার জন্য? এর থেকে আরো বেশি ইনফরমেশন দরকার। বাট এর থেকে বেশি ইনফরমেশন যখন আমরা দিতে যাব তখন আমাদের কি করতে হবে, একটা ব্লগ তৈরি করতে হবে স্যার, ঠিক আছে।
ব্লগ তৈরি করতে হবে, একটা ব্লগ তৈরি করতে হবে, ব্লগের পোস্ট তৈরি করতে হবে। আমরা তো ব্লগ তৈরি করবোই, ব্লগের পোস্টও তৈরি করবো স্যার এই ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটের আন্ডারে। বাট যখন দেখা যাবে যে এই ব্লগটা আমরা আমাদের মেনু বারে রাখবো, ঠিক আছে, লেখা রাখবো ব্লগ, এখানে ব্লগ কি আছে, ব্লগটাকে সরাইছে না স্যার, এই যে আছে দেখছেন, এরা অনেক বড় ওয়েবসাইট হয়ে গেছে, তো এরা কমিউনিটি রাখছে, ব্লগ রাখছে, ফোরাম রাখছে। সো কমিউনিটি বা ফোরাম রাখার মতো অ্যাবিলিটি আমাদের নাই। সো আমরা কি রাখবো স্যার, ব্লগ রাখবো, ঠিক আছে। অ্যাবিলিটি নাই বলে ওইটাকে অ্যাফোর্ড করার মতো টাকা আমাদের পকেটে নাই, ঠিক আছে স্যার। সো আমরা কি রাখবো, শুধু ব্লগ সেকশনটা রাখবো, ব্লগ সেকশনটা মেনু বারে রাখবো, এবং ব্লগ সেকশনটা রাখবো আমাদের একটা সেকশনে, এরকম একটা সেকশন নিয়ে এখানে রাখবো। রিসেন্ট যে ব্লগগুলো পোস্ট করা হবে সেগুলো যেন এখানে পরপর ছোট ছোট আকারে সাজানো থাকে। এটা তো গেলে এটা সিমরাশে যান, সিমরাশেও দেখেন, এখানে দেখেন অ্যাবাউট আস, ক্যারিয়ার, সাকসেস স্টোরি, ডাটা সুট, এক্সট্রা। ওকে, এদের ব্লগ সেকশন আছে, বাট এখানে নাই। এখানে তারা কেন ফুটারে মেবি দিচ্ছে স্যার, দেখেন কোনো না কোনো জায়গায় দিছে তো অবশ্যই। আবার অনেক সাইট দেয় না, যাদের ধরেন আপনার কমিউনিটি থাকে বা ফোরাম থাকে, তারা আসলে ব্লগ খুব একটা ইউজ করে না। আমি এদের দেখতেছি না, আমি একটু ট্রাই করি দেখি পাওয়া যায় কিনা। এই যে স্যার আছে, দেখেন কমিউনিটিতে সিমরাশ ব্লগ আছে, সিমরাশ ব্লগ, সিমরাশ ওয়েবিনার আছে, ইভেন্ট আছে, তিনটা আছে, দেখছেন। সো ব্লগ ইজ ইম্পর্টেন্ট। ব্লগটা তারা সিমরাশের আন্ডারেই রাখছে। ব্লগগুলো হয় এইরকম, আমরা যখন ব্লগে যাব তখন এইরকম করে আমরা কিছু পোস্ট দেখতে পাবো। এখানে যখন ক্লিক করব আমরা কি পোস্ট ওপেন, আমরা ওয়েবসাইট তৈরি করার সময় কি এরকম করি নাই স্যার? ওকে, তারপর আমরা এরকম দেখেন একটা ফ্রেশ লুক দিব আমাদের ব্লগে, খুবই সুন্দর করে একটা ফ্রেশ লুক দিব। দেখেন তারাও ব্লগ তৈরি করছে, কারণ ব্লগ তৈরি না করলে আপনার ওয়েবসাইটটা কোনোদিনই গুগল র্যাঙ্কিংয়ে কি হবে না, আসবে না, কমপ্লিট। ওয়ালাইকুম সালাম রাশেদ ভাই। ও সরি ভাই, আমি এটা ভুলে গেছি আজকে, এখন দিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ মেসেজ পাইছি, থাকবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, ঝামেলা হয়ে যাবে, পরে মনে থাকবে না। ওই আমি আরো ভাবতেছি যে এখন থেকে আর 4 ঘন্টা করে ক্লাস নিব না, 4 ঘন্টা ক্লাসগুলো বোরিং হয়ে যাচ্ছে। ভাবতেছিলাম যে 3 ঘন্টা করে ক্লাস নেব, আজকে ঝামেলা বেজে গেছে। স্পন্দন আছে তো না? জাহিদ হাসান হাজির হয়েছেন না? আচ্ছা, মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান আছে, ইমন রেজা আছেন না, কামরুজ্জামান লাভ পাই না। স্যাররা আপনারা কি বুঝতে পারতেছেন আমি যে কনসেপ্টগুলো আপনাদের দিচ্ছি এগুলো কি মাথার উপর দিয়ে যাচ্ছে না ভিতর দিয়ে যাচ্ছে? আমাকে একটু ইনফর্ম করবেন। দরকার হয় আমি যদি যদি আপনাদের মাথার উপর দিয়ে চলে যায়, দরকার হয় একটা ক্লাস আমি আরো একবার নেব, সমস্যা নেই। বাট আমি চাই আপনারা কাজ শেখেন স্যার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মিষ্টি,
ওয়েবসাইটে এত কিছু শিখতে হবে না স্যার, আমরা যতটুকু শিখছি অতটুকু হলে ওয়েবসাইটে এরকম একটা ওয়েবসাইট তৈরি করা কোনো ব্যাপার না, ঠিক আছে? ওয়েবসাইটের ডিজাইন ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ আপনার ওয়েবসাইটটা কতটুকু ফ্রেশ এবং লুকস ক্লিন, ঠিক আছে? আপনি ডিজাইন যেটাই করেন এটা কোনো ব্যাপারই না স্যার, আপনি যা শুধু খালি সেপারেট করেও দিয়ে যান যে এটা হেডিং পার্ট, এখানে একটা কালার বর্ডার লাইন দিয়ে কালার দিয়ে এবং যা সেপারেট করে দিলাম, ডাজন্ট ম্যাটার, বাট যেটা হতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে দেখতে ক্লিন এবং ফ্রেশ থাকতে হবে, তাহলেই কাজ হবে স্যার, ঠিক আছে? এত হাই কোয়ালিটির ডিজাইনের তো আমাদের প্রয়োজন নেই, কেমন? জি, আচ্ছা মিঠু আলম আছেন? মিঠু আলম, মিঠু আলম আছেন। বিপ্লব কুমার, বিপ্লব কুমার আছেন না? বিপ্লব কুমার আছেন। শুভ আছেন। স্যার আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারতেছেন না এরকম কিছু? আচ্ছা, করতে পারবেন তো না? আচ্ছা, মেহেদি হাসান তো আছেন না? মেহেদি হাসান আছেন তো? মঞ্জুরুল, মেহেদি হাসান কথা বলে না কেন? মেহেদি হাসান কি ফোন ক্লাসে জয়েন করে ঘুমাইছে নাকি? আছেন না? জেনিফ আছে না? আছে। ওকে স্যার, দিয়ে দিছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তোকে আমরা ছেড়ে দিলাম, আর এখানে কোনো কাজ নেই আমাদের। আচ্ছা, আমরা কোথায় ছিলাম স্যার? লিঙ্ক টু ব্লগ। সো আমরা যখন একটা ব্লগ তৈরি করবো সেই ব্লগটা কি করতে হবে স্যার? আমাদের ওয়েবসাইটে অবশ্যই লিঙ্ক করতে হবে। একমাত্র এই হোম পেজে এটাকে লিঙ্ক করলে অনেক সুন্দর দেখায়, ঠিক আছে স্যার? সো এন্ড অফ অল, আমরা একটা হোম পেজের জন্য 9টা সেকশন বের করে ফেলছি, করে নাই স্যার? 9টা পার্ট বের করে ফেলছি এসইওর জন্য, এবং এগুলো সব কিছু হাইলি এসইও ফ্রেন্ডলি। আমি জানি না আপনারা কখনো এইভাবে দেখছেন কি না, যদি এটা নতুন হয়ে থাকে তাহলে হয়তো বা বুঝতে একটু সমস্যা হবে, বাট আমি চাই যে আপনাদের একটা প্রপার টাকচার দিতে, যে টাকচার দিয়ে আপনারা ইন ফিউচারে যে কোনো সময় এই টাকচারটাকে ফলো করে আপনাদের সাইটটাতে কাজ করতে পারেন। আমি আপনাদের এলোমেলো কোনো ধারণা দিতে চাচ্ছি না। আমার কথা কি বোঝা গেছে স্যার? কারণ এলোমেলো এলোমেলো ধারণাগুলো যখন আপনাদের কাছে যাবে তখন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না এবং আপনারা লং টাইম কাজ করতে পারবেন না। এবং এলো জি, এটা এভাবে এইগুলো জিনিস আমরা যে কোনো কাজ যদি স্যার, আমরা যদি ধরেন একটা শিডিউল মাফিক তৈরি করে নিয়ে বা কোনটার পর কোনটা করতে হবে, কোনটার প্রায়োরিটি বেশি থাকবে, এরকম যদি আমরা 2 ঘন্টা সময় দিই এরকম একটা, বা একদিন সময় দিয়ে এরকম একটা টাকচার তৈরি করি, তাহলে দেখা যাবে এই কাজটা নর্মালি করলে যে 1 মাস সময় লাগতো, আর টাকচার তৈরি করে যদি করি সেই কাজ আমাদের 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে স্যার, ঠিক আছে? নট অনলি দ্যাট, আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি, ওয়েবসাইট যখন ডেভেলপিং করি, তখন আমাদের এইরকম ডেটা ফ্লো তৈরি করতে হয় স্যার। ক্লায়েন্ট তো আমাদের শুধু বলে আমার এটা এটা প্রয়োজন, ডেটা ফ্লো তৈরি করতে হয়, এবং বড় সাইট যেগুলো হয় ডেটা ফ্লো অনুযায়ী আমাদের কাজ করতে হয়, এবং তখন আর একা একা কাজ করা যায় না, ঠিক আছে? তখন 4-5 জন মিলে কাজ করতে হয়। আমরা ডেটা ফ্লোটাকে কয়েকটা অংশে ভাগ করি, ভাগ করে প্রতিটা পার্ট আলাদা আলাদা করে দিই, ঠিক আছে? আমার পার্ট আমি তৈরি করে নিলাম, নিয়ে ধরেন তারপর সবার যখন সবাই সবাই পার্ট তৈরি করে ফেলছি, তখন সবগুলো ডেটা একত্রিত করে সবার ডেটার সাথে সবার ডেটা লিঙ্ক আপ করা হয়। দেখা যায় 2-3 মাসে যে প্রজেক্ট ওঠার কথা না, সেই প্রজেক্ট দেখা যায় 20 থেকে 30 দিনের মধ্যে উঠে উঠে চলে যায় স্যার। সর্বোচ্চ 20 দিন টাইম লাগে ম্যাক্সিমাম, একটা প্রজেক্ট সাকসেসফুলি উঠে যায় উইদাউট ফিলিং অ্যান ইস্যু।
স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না স্যার। জি বলেন। আপনি যেগুলো যে ৯টা ইয়ে দেখালেন, জি এই ৯টা জিনিস হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইটের জন্য ঠিক আছে। বাট ক্লায়েন্ট যখন আমাকে কন্টেন্ট রাইটারের জন্য হায়ার করবে, তখন কি ক্লায়েন্ট কি আমাকে তাদের ওয়েবসাইট দিয়ে দিবে? আর যদি দিয়ে দেয়, ক্লায়েন্ট তো ওদের ওয়েবসাইটটাকে আগে থেকে ডিজাইন করে দিবে না স্যার আমাদের জন্য কন্টেন্ট রাইট করবে। জি। এই জিনিসটা বুঝতে পারছি না। আপনার ক্লায়েন্ট যে সাইটগুলো আপনাকে দিয়ে দিবে, সেই সাইটগুলোতে আগে থেকে যে ডেভেলপারে ডিজাইন করুক, যেভাবে ডিজাইন করুক, এই পার্টগুলো আপনি 100% পাবেনই পাবেন। বিভিন্ন ডিজাইনে বিভিন্ন জায়গায় এই পার্টগুলো থাকবে, কিন্তু মাস্ট থাকবে। এগুলো হচ্ছে ডিফল্ট সেকশন। আমাকে শুধু ইনজেক্ট করে দিতে হবে ওই জায়গায়। আপনাকে শুধু আমি যেভাবে আমরা কন্টেন্ট লেখা শিখতেছি, আপনার এইগুলোর এগেইনস্টে আমরা কি লিখতেছি, কন্টেন্ট। আপনাকে শুধু ওই জায়গাগুলো খুঁজে বের করে ওখানে ওই কন্টেন্টগুলোকে ইনজেক্ট করতে হবে। ডিজাইনটা আপনার ম্যান্ডেটরি না, কারণ এগুলো তো স্যার ডিফল্ট। আপনারা হয়তো বা জানেন, বুঝতে পারতেছেন, ডিজাইনটা হচ্ছে একটা আনলিমিটেড স্পেস। নো, ইটস নট। এটার একটা লিমিটেশন আছে। কারণ কি জানেন? কারণ আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করবে কারা? অডিয়েন্স। সো অডিয়েন্সকে আমরা কি দিতে চাই? একটা ডিফল্ট ডিজাইন দিতে চাই, মানে কালার টালার যেটা ফন্ট সাইজ যেটা যেরকমই হোক, বাট কন্টেন্টের প্লেসমেন্টটা ঠিক থাকতে হবে। কারণ কন্টেন্টের প্লেসমেন্টটা যদি ঠিক না থাকে, অডিয়েন্স কি এটা ওই সাইটটা অডিয়েন্সের কাছে ডিফিকাল্ট মনে হবে না স্যার? আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার, অ্যান্ড্রয়েড কি একটা ইউনিভার্সাল অপারেটিং সিস্টেম মোবাইল ফোনের জন্য। অ্যান্ড্রয়েড থেকে যদি আমরা রিপ্লেস করে যদি ব্ল্যাকবেরিতে চলে যাই, যদি আমরা অ্যাপল ওএসে চলে যাই, কিংবা আমরা যদি ধরেন উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমে চলে যাই, তাহলে কি হবে স্যার? জিনিসগুলো আমাদের কাছে কঠিন লাগবে না? আমরা ইজিলি কোনো জিনিস কিন্তু খুঁজে পাবো না, এলোমেলো লাগবে, তাই না স্যার? ওকে। সো হ্যাঁ স্যার। সো এইটা আমি এই জন্য বলতেছিলাম যে এইগুলো হচ্ছে ডিফল্ট অপশন। যখন যে ডেভেলপারই যে বা যে ডিজাইনারই একটা সাইট ডিজাইন করুক, এই পার্টগুলো সে পরপর সুন্দর করে সাজায় রাখে। একজন ডিজাইনার মানে যে ধরেন আপনার শুধু মানে সে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবে এমন না। তাকে অনেকগুলো রুলস মাথায় রাখতে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয়। ইউজার ফ্রেন্ডলি ডিজাইন লেআউট তৈরি করতে হয়, যাতে যারা অডিয়েন্স থাকবে তারা যেন বিন্দু মাত্র ডিস্টার্বিং ফিল না করে। আন্ডারস্ট্যান্ড? অডিয়েন্সের কথা মাথায় রেখে আমাদের এরকম কথা, আমরা একটা মানে নর্মালি ম্যাক্সিমাম অডিয়েন্স, থাউজেন্ড অফ বা মিলিয়ন অফ অডিয়েন্স যারা এই ধরনের টাক্সারের সঙ্গে রেগুলার ফেস করে করে অভ্যস্ত, এইগুলো যখনই চেঞ্জ করা হবে তখনই ওই ওয়েবসাইটের উপর অডিয়েন্সরা ইন্টারেস্ট হারাবে। বাট সেটা হতে পারে যে এইগুলো আপনি নাও পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, সেটা হচ্ছে সাইটের কার্যকারিতার উপর নির্ভর করে। যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, রেডিট, পিন্টারেস্ট, এই জায়গাগুলোতে আপনি এগুলো পাবেন না, কারণ ওইগুলোতে কাজের ধরনই আলাদা স্যার, তাই না স্যার? ওদের কিন্তু কাজের ধরন আলাদা। ওরা আমরা যেরকম সাইটের কথা 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 বলতেছিলাম, ওদের সাইটটা ওই রকম না। ওদের এ টু জেডই আলাদা, টাক্সার আলাদা, ওদের আবার আলাদা টাক্সার আছে। ঠিক আছে? তো আমরা যেহেতু ব্লগ নিয়ে এসিও করার চেষ্টা করতেছিলাম, সার্ভিস সেলিং ওয়েবসাইটগুলো এসিও করার চেষ্টা করতেছিলাম, সো সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনি ম্যান্ডেটরি। এখান থেকে আপনি ধরেন প্রায় সবগুলো জিনিসই প্রতিটা ওয়েবসাইটে খুঁজে পাবেন। আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনি এই ধরনের সাইটগুলো আপনি গুগলে খুঁজে খুঁজে বের করবেন, করে আমি যে জিনিসগুলো দেখাইছি এগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে স্যার আছে কিনা। স্যার তো বললো, আমরা একটু দেখি আছে কিনা। দেখবেন 90% ওয়েবসাইটে এই জিনিসগুলো, সবগুলো জিনিস আছে, 90% ওয়েবসাইট। জি জি শিওর, এগুলো আপনাদের জন্য লিখছি স্যার, কেন দেবো না? আপনারা এগুলোকে স্টোর করে রাখবেন, আপনাদের অনেক কাজে আসবে। ঠিক আছে? চেক করেন, আমি দিয়ে দিছি। একটা কন্টেন্ট লেখার জন্য না স্যার, এটা হচ্ছে একটা পেজকে কন্টেন্ট দিয়ে সাজানোর জন্য। ঠিক আছে? একটা পেজকে কন্টেন্ট দিয়ে সাজানোর জন্য স্টেপ। এর থেকে বেশি স্টেপ আপনি ফেস করবেন, তখন সেটা আপনার এসইও নলেজ দিয়ে সেটাকে সলভ করতে হবে। এর থেকে বেশি যে যদি আরো কিছু পান, ঠিক আছে স্যার? না বুঝতে পারছেন তো? না? ওকে, সাউন্ড গুড। সো
আপনারা নিজেদের মধ্যে একটু ডিসকাস করেন বিষয়গুলো নিয়ে। আমি একটু পর ব্যাক করতেছি, ব্যাক করে আপনাদের থেকে আপনাদের যে প্রবলেমগুলো ফেস করতেছেন এইগুলো আমি শুনবো। ঠিক আছে, কোন জায়গায় কি বুঝতে পারেন নাই। আজকে আমি এর থেকে বেশি আর যাব না। কালকে আমি এই কয়টা জিনিস ফলো করে আমার ওয়েবসাইটের যে হোম পেজ আছে, হোম পেজটা কী করবো, সাজাবো। ঠিক আছে স্যার, এবং সাজাবো আর এবং আপনাদেরকে দেখাই দিব কিভাবে একটা সুইটেবল কন্টেন্ট তৈরি করতে হয় একটা পেজের জন্য। কেমন? জি স্যার, আপনাদেরকে থাকতে বলে নাই তো? না, এটা ওই যে বলতেছে যে আপনার ওই যে ওই আপনাদের যে জেলা অফিস আছে না, ডিসি স্যার, আপনাদের দিনাজপুরের ডিসি স্যারকে ভিজিটের জন্য, ক্লাসগুলো ভিজিটের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তো উনি কখন কার ক্লাসে ভিজিটে আসতে পারে আই ডোন্ট নো। ঠিক আছে, সো এই জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হলো যে সবাই যেন ক্লাসে স্টুডেন্ট নিয়ে উপস্থিত থাকে, এবং যখন স্যারেরা আসবে তখন যেন তারা চেক আউট করে। দ্যাটস ইট, নট ফর এনিথিং মোর। রেকর্ডিংটা চালু করে দিলাম। হ্যাঁ, না এরকম কোনো কিছু নয়, কিন্তু ক্লাসের রেকর্ডটা থাকতে হবে এরকম আছে। ঠিক আছে, কারণ ক্লাসের রেকর্ডগুলো আমাদের আমাদের ধরেন মিনিস্ট্রি পর্যন্ত আছে। আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই শিটটাকে ফিল আপ রাখতে হবে। আমাদের যতগুলো ক্লাস চলতেছে এলইডিপি লট 1-এ এখন, আপনার দেখাচ্ছি, যতগুলো ক্লাস চলতেছে সবগুলো রেকর্ড এখানে আছে, এবং এই শিটটা প্রতিদিন কি করা হয়, আপডেট করা হয়েছে। ঠিক আছে, আজকে 10 তারিখে এই ক্লাসগুলো চলতেছে। এগুলো বিকেলের ক্লাস, এগুলো সকালের ক্লাস। ঠিক আছে, আর এই ক্লাসগুলোর আগের দিনের যে ইউটিউব ভিডিওগুলো আগের ক্লাসের, সেই ভিডিওগুলো এখানে দেওয়া আছে। আর লাইভ যে ক্লাস চলতেছে এটা হচ্ছে লাইভ সব ক্লাসের লিঙ্ক এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ধরেন আপনার কালকের ক্লাসে এরকম করে চলবে, এবং প্রতিদিন এটা এভাবে রেডি থাকবে। এখানে আমাদেরকে ভিডিও লিঙ্কগুলো আপডেট করে দিতে হয়। আজকে যখন ভিডিও আপলোড হয়ে যাবে তখন এই লিঙ্কটা এখানে আপডেট করে দেওয়া হবে। ঠিক আছে, এবং এইটা মিনিস্ট্রি বলেন অনেকের সাথে এই লিঙ্কটা শেয়ার করা আছে, এই শিটটা শেয়ার করা আছে। সো যে যখন ইচ্ছা করে ভিজিটে আসবে, এখান থেকে কার ক্লাসে ভিজিটে যাবে, লিঙ্কটা পিক আপ করে সেই ক্লাসে চলে যাবে। ঠিক আছে, না ওইটা ডিলিট করার অ্যাক্সেস নেই, আপনি জাস্ট শুধু ভিউ করতে পারবেন, নট এডিট করতে পারবেন না। কিছু করতে পারবেন না স্যার, ওটা বলেন কি কথা বলবেন। হ্যাঁ, আমি যদি বলি আমরা পাই নাই, তবে আমি শুনছি আমাদের পরের ব্যাচেরা পাইছে। ঠিক আছে, এখন এই প্রজেক্টে যিনি ধরেন আপনার প্রজেক্ট ম্যানেজার আছে বা প্রজেক্ট যিনি হ্যান্ডেল করেন এ টু জেড, উনি একদিন মিটিংয়ে ডেকে বলছে হ্যাঁ সার্টিফিকেট দেওয়া হবে, এবং সেটা দেওয়া হবে ধরেন আপনার এই লট ওয়ানের যতগুলো কোর্স আছে সবগুলো শেষ হলে সরকারিভাবে সরকারি সিল মহসহ একটা সার্টিফিকেট দেওয়া হবে সবগুলো স্টুডেন্টদের। নট অনলি সবগুলো স্টুডেন্ট, শুধু সাকসেসফুল স্টুডেন্টদের দেওয়া হবে, যারা মার্কেট প্লেসে সাকসেসফুলি কাজ করতে পারতেছে বা কোনো একটা ইন্টারনেটে কোনো একটা জায়গা থেকে ইনকাম করতে পারতেছে, তাদেরকে দেওয়া হবে শুধু।
হ্যাঁ, আপনি আপনার সাইটে অ্যাডসেন্সে যদি ইনকাম দেখাইতে পারেন বা যেখান থেকে আপনি অনলাইন ইনকাম করেন সেখানকার তো একটা প্রুফ আছে, প্রুফটা যদি দেখাইতে পারেন দ্যাটস এনাফ। ওকে স্যার। ওকে, ঠিক আছে স্যার। সো দেখেন, আমরা যদি গুগল থেকে চাই ফ্রি ইমেজ যদি ডাউনলোড করতে চাই, তাহলে এখানে আমরা লিখি, ধরেন লিখলাম, সরি, পিকচার, ইমেজে যাই, এখান থেকে যান টুলসে, টুলসে না সেটিংসে, সেটিংসে অ্যাডভান্স সার্চে যাবেন, অ্যাডভান্স সার্চ থেকে স্ক্রল করে নিচে আসবেন, আসার পর এখানে রেডিও সাইজ, ফাইল টাইপ, এই কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স, ঠিক আছে। এখানে যদি আপনি দেখেন কি লেখা আছে, ইউজেস রাইটস, মানে আপনার ইউজ করার অধিকার কি কি আছে, ঠিক আছে। কমার্শিয়াল এবং আদারে আমি ক্লিক করবো যাতে আমি এটা কমার্শিয়ালি ব্যবহার করতে, আর এটা কি ক্রিয়েটিভ কমন্স অন লাইসেন্স, মানে আপনি এটা শুধু আপনার বিভিন্ন যেগুলো পাবলিক জায়গাগুলো ছাড়া আপনি জাস্ট জানার বা শিক্ষার জন্য বা স্টাডি করার জন্য এইগুলো ইমেজ ব্যবহার করতে পারেন। আর এখানে যদি আমরা এটা কমার্শিয়ালি ব্যবহার করতে পারি, লেটস সিলেক্ট এন্ড সার্চ অ্যাডভান্স। সি, এখন এখানে যতগুলো ইমেজ দেখতে পাচ্ছেন এই সবগুলো ইমেজ আমরা কি করতে পারি স্যার, আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি উইদাউট এনি কপিরাইট ইস্যু। হলে এখন কিচ্ছু করার নাই স্যার, কিছু করার আছে আমাদের, কিছু করার নেই। আমরা আমরা ফ্রি ইমেজ চাইছি, আমরা ফ্রি ইমেজ পাইছি স্যার, ঠিক আছে। যেমন আছে তেমনটাই আপনাকে ব্যবহার করতে হবে, কিছু করার নেই স্যার। রেজুলেশন কম রাখার জন্য বলছেন। হ্যাঁ, অপটিমাইজ করতে বলছিলাম। সেটা তো কম দেখাতে সমস্যা নেই। না না, সো দেখেন এটার আবার ধরেন হাইট উইটও অনেক কম আছে, ঠিক আছে। ওভারঅল আপনারা এইভাবে গুগল থেকে আপনাদের প্রয়োজনীয় যে ইমেজগুলো এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন স্যার উইদাউট এনি কপিরাইট ইস্যু। আমি জাস্ট শুধু দেখালাম যে আমরা গুগল থেকে কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ নিতে পারি, দ্যাটস ইট। আমি বলছি না যে আপনি এখান থেকে এইগুলো ইউজ করবেনই করবেন, আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছেন? বাট এখান থেকে আপনি সবগুলো ইমেজ ব্যবহার করতে পারবেন। আমরা যদি এদের পলিসি দেখি, আর কি পলিসি, এক্সপ্লোর, এফএকিউ, টার্মস, পলিসি, অনেক কিছু আছে। আমরা যদি এফএকিউ দেখি, তাহলে এখানে দেখাচ্ছে যে লাইসেন্সে যাই, simplified proxy license. Our license empowers creators and product community. We want to give this so who, what is allowed, all content is allowed, so what is not allowed. Terms and condition যাই, দেখি তো এটা কপিরাইট নিয়ে কিছু বলছে কিনা। আপলোডিং কন্টেন্ট, টার্মিনেটর, জি স্যার বলেন। হ্যাঁ স্যার বলেন, শুনতেছি আমি। ওকে, সমস্যা নেই স্যার, আমরা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, সর্বোচ্চ 12টা থেকে 12:10 পর্যন্ত কন্টিনিউ করব, ঠিক আছে। আজকে তো আর ধরেন কোনো টপিকস নিয়ে আলোচনা করতে ইচ্ছা করতেছে না, জাস্ট আমি চিন্তা ভাবনা করে আসছিলাম যে আপনারা বাসায় প্র্যাকটিস করছেন, হয়তো বা অনেক প্রবলেম থাকবে, যেহেতু আমরা নতুন নতুন শুরু করতেছি, অনেক প্রবলেম ফেস করবেন যেগুলো আমি সলভ করব, বাট আপনারা তো প্রবলেম আমাকে দিলেন না। আর আমিও ধরেন আগে থেকে অন্য, আমি তাছাড়াও আগের পেজগুলোর একটা প্রেজেন্টেশন তৈরি করে আনতাম আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য, ঠিক আছে। জি, বলেন।
রিরাইট না, ওটাকে কন্টেন্ট রিরাইট বলে স্যার। এরকম স্যার গ্রামেটিক্যাল ইস্যু নিয়ে প্রায় 15-20টার মতো টপিকস আছে, যেগুলো আমি আপনাদেরকে যখন কন্টেন্ট লিখবো, ব্লগ পোস্ট যখন লিখবো, তখন সুন্দর করে সবগুলো টপিকস কোন সফটওয়্যার দিয়ে অটোমেটিক টপিকসগুলোকে আইডেন্টিফাই করে এবং টপিকসগুলো সলভ না করা পর্যন্ত ওইগুলো আইডেন্টিফাই করেই যায়। ঠিক আছে, রেড মার্ক হয়ে থাকবে। আমি আপনাদেরকে দেখাবো স্যার এই জিনিসগুলো। So, এগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, ঠিক আছে? আপনারা শুধু ক্লাস কন্টিনিউ করেন, কিভাবে কোন জিনিসটা ব্যবহার করতে হবে, কোথায় কিভাবে শিডিউল অনুযায়ী তৈরি করতে হবে, রেসপন্সিবিলিটি আমার। আপনারা শুধু প্র্যাকটিস করেন, আমি যা শেখাবো সেটা প্র্যাকটিস করুন। কন্টেন্ট রাইটিং কোনো ব্যাপার না, যদি বুঝতে পারেন স্যার, ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি কন্টেন্ট রাইটিং থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। যদিও আমিও কন্টেন্ট রাইটিং থেকে কোনোদিন ইনকাম করতে পারি নাই, কিন্তু আমার কনফিডেন্স আছে, কারণ আমি আমার লেখা কন্টেন্টগুলো আমি গুগলে র্যাঙ্ক করতে পারছি এবং ভালো পরিমাণে ট্রাফিক পাইছি। সো বিশ্বাস থেকে আমি আপনাদেরকে এই বিশ্বাসটা দিতে পারি, ঠিক আছে? এবং আমি নিজেও ট্রাই করব, যে আমি যে কন্টেন্টটা আপনাদের সামনে লিখবো আপনাদের সঙ্গে, এই কন্টেন্টটা আমি আমার ব্লগে পোস্ট করব। না, করতে পারি নাই বলে ভুল হবে স্যার, কারণ আমি ইচ্ছা করে করতে চাই না, ঠিক আছে? যদি করার ইচ্ছা থাকতো তাহলে তো ইনকাম করার কোনো ব্যাপার না স্যার। অনলাইনে যে ক্যাটাগরিতে যখন একবার মন ঢুকে যায় যে এই ক্যাটাগরি থেকে আমি কাজ শিখবো, ইনকাম করবো, হয়ে গেছে। আমি লাইফে কোনো ক্যাটাগরি থেকে ব্যাক করি না। কিন্তু কন্টেন্ট রাইটিং আমি শুরুর দিকেও আপনাদের বলছি, আমি ক্রিয়েটিভ জিনিসগুলো খুবই ক্রিয়েটিভ জিনিসগুলো আমার কাছে খুব পেইন মনে হয়, আর নিতে পারি না আমি। আমার দরকার, আমি ভালোবাসি স্যার চ্যালেঞ্জ নিতে, প্লাস আপনার ধরেন লজিক নিয়ে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, লজিক নিয়ে কাজ করতে ভালোবাসি, ঠিক আছে? ক্রিয়েটিভ জিনিসটা আমি নিতে পারি না, এই জন্য আমি গ্রাফিক্সে যাই নাই, আমি এই জন্য এসিওতে যাই নাই। বাট একটা সময় ছিল যখন এসিও শেখার খুব ইচ্ছা ছিল, ঠিক আছে? ওই সময়টাতে আমি এসিও পরিমাণে প্রচুর নলেজ অর্জন করছি, প্রচুর নলেজ, এবং সাকসেস হয়েছি। তো আমি চাই যে আপনারাও এরকম সাকসেস হয়ে যান এবং এখান থেকে কেরিয়ারটা কন্টিনিউ করেন। আমি তো ওখান থেকে সরে আসছি, কারণ দেখা যায় যে সবচেয়ে খারাপ লাগতো আমার কি জানেন, সবচেয়ে খারাপ লাগতো যে একটা করে কন্টেন্ট লিখতে আমার 10 দিন 12 দিন করে টাইম লাগে। 10 দিন 12 দিনে আমি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো, একটা 10 দিন 12 দিন ধরে একটা কন্টেন্ট লিখে মাত্র দেখা যায় যে $30 $40 পেমেন্ট পাই আমি। কারণ আমি তো তখন অ্যাজ ইউজুয়াল অন্যের মতো এত দ্রুত ভাবতে পারি না, ঠিক আছে? একটা ক্রিয়েটিভ জিনিস ভাবতেও আমার সময় লাগে স্যার, আমি জানি এটা আমার উইক পয়েন্ট। বাট আমি বিশ্বাস করি আপনাদের এই উইক পয়েন্টটা নাও থাকতে পারে, আপনারা অনেক ভালো কিছু করতে পারেন এখান থেকে। এই জন্য আসলে আমার ওখান থেকে চলে আসা। আমি ভাবলাম যে যদি আমি একটা কন্টেন্ট তৈরি করতে আমার যদি এতদিন সময় লাগে, আমি 10 দিনে 2টা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। 2টা ওয়েবসাইট তৈরি করলে আমি না হলেও $100-150 পেমেন্ট পাবো, সিম্পল 2টা ওয়েবসাইট তৈরি করে। তো কেন আমি কন্টেন্ট রাইটিং শিখবো? বিকজ আই বিলিভ টাইম ইজ মানি। তাহলে কন্টেন্ট রাইটিংয়ে যদি আমি টাইম দিই, তাহলে টাইমটা আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে না? ইনভেস্টটা কি ওয়েস্ট হয়ে যাচ্ছে না? এই জন্য আসলে এখান থেকে চলে আসা, দ্যাটস ইট। এছাড়া আর কোনো কারণ নেই স্যার। আর আপনাদের এলইডিপিতে এসিও শিখলে শুধুমাত্র একমাত্র আমার ব্যাচেই শিখতে পারবে, কারণ আরেকজন ছিল রকি ভাইও ধরেন এসিও, আর এই ব্যাচে আর এসিও শেখাবেন বলে দিছে। কারণ স্টুডেন্টরা মনোযোগ হারায়, যে ঝামেলাটা আপনাদের সঙ্গে হচ্ছিল। এখন যদি এখানে ধরেন আপনার নর্মাল স্টুডেন্টরা থাকতো, আগের ব্যাচে যারা আছে ওরা যদি থাকতো, তাহলে ওরা কি ইন্টারেস্ট হারাইতো না? আপনারাও ঠিক মতো শিখতে পারতেন না, ওরাও পারতো না। একটা গ্যাপ তৈরি হয়ে যেত, কেউ শিখতে পারতেছে না, তাই না স্যার? এখন কিন্তু দেখেন ওরা ওদের মতো শিখতেছে, আপনারা আপনাদের মতো শিখতেছে, কোনো ট্রাবল স্যার। কারণ এখানে যারা আছে সবাই আমরা একই লাইয়ের মাঝি, যেটা শিখবে সবাই আমরা একসাথে শিখবো। ওরা যেটা শিখবে ওরা সবাই একসাথে শিখবে, আশা করি কোনো প্রবলেম হবে না।
এবং ওরা নিজেদের মধ্যে টিম তৈরি করতে পারছে, নিজেদের মধ্যে ডিসকাস করতে পারে। আপনারাও নিজেদের মধ্যে টিম তৈরি করতে পারেন, নিজেদের মধ্যে ডিসকাস করতে পারেন, ঠিক আছে? আর ওই সময় যখন আপনারা যদি সবাই একসঙ্গে থাকতেন তাহলে একটা মানে মনের ভিতরে একটা দ্বিধা সৃষ্টি হয়, সিদ্ধান্ত নিতে ভুগতেন, ঠিক আছে? আমাদের বাঙালিদের এই অভ্যাসটা আছে, আমরা একটু লোভ বেশি করি, বিশেষ করে এই ধরনের জায়গা যে আমরা সবই শিখবো। নো, ইটস নট রাইট। আপনি সব শিখতে পারবেন না তো, আপনাকে একটা জিনিস শিখতে হবে, ঠিক আছে? বাকিগুলো আপনি অটোমেটিক শিখে যাবেন, প্রয়োজনের তাগিদে আপনি শিখে যাবেন একটা জিনিস যদি শিখতে পারেন। এই জিনিসটার কারণেই দেখবেন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ধরনের সিদ্ধান্তহীনতায় ভোগে। আপনারা যখন এলইডিপিতে ফর্ম পূরণ করতে গেছেন তখন শুধু ওয়েব ডিজাইন দিব, গ্রাফিক্স দিব, নাকি ডিজিটাল মার্কেটিং দিব? যখন কারো থেকে শুনতে গেছেন বড় ভাইয়ের কাছে, তখন বড় ভাই বলছে ওয়েব ডিজাইনে টাকা বেশি, আরেক বড় ভাই বলছে গ্রাফিক্সে টাকা বেশি, আরেকজন বলছে যে ডিজিটাল মার্কেটিংয়ে যাও, কিন্তু ডিজিটাল মার্কেটিং ফালতু কাজ, খুবই সহজ কাজ, ঠিক আছে? এরকম অনেক কমেন্ট আপনারা পাবেন। তো সিদ্ধান্তগুলো আপনাকে নিজে থেকে নিতে হবে। ওয়ার্ক লাইক এ প্রো। আপনি কখনো কারো থেকে পরামর্শ নিতে যাওয়ার আগে যদি কখনো কারো থেকে পরামর্শ নিতে যান, তাহলে অবশ্যই ওই বিষয়টা সম্পর্কে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান স্টাডি করে যাবেন, তারপরে একজনের কাছে পরামর্শ নিতে যাবেন। তখন সে যে আপনাকে পরামর্শটা দিবে, এই পরামর্শটাকে আদৌ আপনার জন্য ওয়ার্কেবল কিনা বা কাজ করবে কিনা, সেটা আপনি ইনস্ট্যান্ট বুঝতে পারবেন, ঠিক আছে? যখন আপনি যেখানে যান, যার কাছে পরামর্শ নিতে যান, আপনি পরামর্শটা নেওয়ার আগে ওই বিষয়টা সম্পর্কে যতটুকু পারেন আপনি স্টাডি করে যাবেন, বা ওই বিষয়টা সম্পর্কে নলেজ নিয়ে তার কাছে যাবেন। বুঝতে পারছি স্যার? আর এটা যদি করতে পারেন, আপনাদের যদি সিদ্ধান্তহীনতায় ভোগা বা 2-3টা সিদ্ধান্ত নিয়ে ভোগা, এই জিনিসটা আপনার লাইফে আর কোনোদিন আসবে না স্যার, আই বিলিভ। যে আমি এটা নিব না এটা নিব, এটা নিব না এটা নিব। লাইক আমি যদি একটা আপনাদের এক্সাম্পল দিই, আমার একটা ঝামেলা বলি, সেটা হচ্ছে এই যে শীত চলে আসে না স্যার, শীতের মধ্যে মানে প্রতিটা ছেলেদেরই কিন্তু একটা চাহিদা থাকে যে একটা ভালো একটা জ্যাকেট কিনবো, ভালো মানের বা যেটা লেটেস্ট ফ্যাশনের একটা জ্যাকেট কিনবো। তখন আমরা কি করি স্যার? তখন দেখেন আমরা মার্কেটে যাই, বিভিন্ন দোকান ঘোরাফেরা করি, ঠিক আছে, দেখি কোন জ্যাকেটটা ভালো আসলে এই সেই ঝামেলার ভিতরে দেখি। বাট আপনি যদি আমি যেটা করি সেটা হচ্ছে, আমি মার্কেটে যাওয়ার আগে বাংলাদেশের যতগুলো ই কমার্স সাইট আছে না, সবগুলো ই কমার্স সাইট ঘুরে ঘুরে দেখি উইন্টার জ্যাকেট কোন মার্কেটে বেশি চলতেছে আসলে, ঠিক আছে, কোনটা ভালো লাগতেছে। যে 2-3টা জ্যাকেট হয়তো পছন্দ হয়েছে, ওখান থেকে ওইগুলো ছবি তুলে নিয়ে মার্কেটে চলে যায়, গিয়ে ঘুরে দেখি যে মার্কেটে আসলে কোনগুলো অ্যাভেলেবেল বা ওই ডিজাইনের কোনো কিছু অ্যাভেলেবেল আছে কিনা। তখন আমার আসলে এটা মানে পারচেস করতে সুবিধা হয়, সিদ্ধান্তহীনতায় কম ভুগি আমি। এছাড়া আমি কাপড় কিনতে গেলে একটু ঝামেলা বোধ করি, মাঝে মাঝে দেখা যায় যে এটা নিবো না এটা নিবো, এটা নিবো না এটা নিবো। এই প্রবলেম থেকে বাঁচার জন্য একটু বের হওয়ার আগে একটু যদি দেখে যাই, তাহলে দেখা যায় এই প্রবলেমটা আর আমার হয় না। আমি অনায়াসে যেয়ে আমার পছন্দের জিনিসটা নিয়ে আসতে পারি এবং আমি নিজেও স্যাটিসফাই থাকি কেনার পরে। বাট আমি অনলাইন থেকে কিন্তু কিনি না স্যার, কারণ অনলাইন থেকে যেটা দেখি সেটা পাওয়া যায় না, এই জন্য আমি অনলাইন থেকে কিনি না। সো আমিও আপনাদের বলবো, আপনাদের নিজেদের যে সিদ্ধান্তগুলো নেবেন, সিদ্ধান্ত নেওয়ার আগে আমি বলতেছিলাম যে আমি যে ট্রিক্স ফলো করি সেটা আপনারা ফলো করবেন, আপনাদের নিজেদের থেকে একটা ট্রিক্স তৈরি করে সেটাকে ফলো করবেন, যেটা আপনার জন্য সুইটেবল, ঠিক আছে? তো বুঝতে পারছি স্যার? ওকে, পারফেক্ট পারফেক্ট। লাইফে সময়টাকে কম খরচ করার জন্য বা সময়টাকে কম ওয়েস্ট করার জন্য এই ধরনের কিছু ছোটোখাটো ট্রিক্স আপনি রেডি করে রাখবেন আপনার জন্য। তাহলে দেখবেন লাইফে যে জায়গাগুলোতে আপনাকে হিউজ পরিমাণ টাইম দিতে হবে, সেই জায়গাগুলোতে টাইম কনজিউম হয়ে আসতেছে, আপনার হাতে এক্সট্রা টাইম চলে আসতেছে। এটা অনেক ভালো একটা জিনিস, ঠিক আছে? আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে হ্যান্ডেল করতে পারেন, তাহলে দেখবেন যে 1 ঘন্টার কাজ 10 মিনিটে হয়ে গেছে। সরি, আমি অন্যদিকে নিয়ে যাবেন না, আমি জাস্ট কথা বলছি যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছেন, দেখবেন 1 ঘন্টায় ছাড়তেছে না,
বাট আপনি যদি তাকে হ্যান্ডেল করতে পারেন তাহলে দেখবেন 1 ঘন্টার কাজ আপনার 10 মিনিটে হয়ে গেছে। ঠিক আছে? সো ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। আপনার টাইম আপনি কীভাবে সেভ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট শুধু আপনাকে একটু সাজেশন দিলাম, একটু কনসেপ্ট দিলাম যে আপনি চাইলে এইভাবে করতে পারেন টাইম সেভ, না চাইলে যেমন চলতেছে তেমনটাই চলবে। ঠিক আছে স্যার, বুঝাতে পারছি? ওকে, বাট স্পন্দন কিন্তু পারবে না, কারণ স্পন্দনের অলরেডি যতগুলো শিডিউল আছে আমি তো জানতাম না, দিদারুল আমাকে বললো আর কি। স্পন্দন যদি 10 মানে টাইম কনজিউম করে যদি 10 মিনিট করে দিতে চায়, ঠিক আছে, তাও দেখা যাবে তার 2 ঘন্টা সময় লেগে গেছে অলরেডি। আমি তো না, আমি তো জানি না, আমি তো জানি না, ঠিক আছে, দিদারুল বললো আর কি, তাই বললাম, মনে হলো তাই বললাম, এই আর কি। আমরা তো জানি না যে সেখানে 6টা আছে না 12টা আছে। ঠিক আছে, জাহিদ সাহেব জানেন নাকি? জাহিদ, না স্যার, এখনো শুরুই নাই। এখনো খবর দেওয়াল তো শেয়ার করে নাই, চাকরিও শেয়ার করে নাই। এই জন্য মিটিংয়ে থাকতে হতো। ঠিক আছে, গোপনে মিটিং করতেছো আমাকে ছাড়া। না জাহিদ, ও জাহিদ 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 স্যার তো চলে গেছিল। ঠিক আছে, মাঝখানে মানে চলে গেছিল, চলে যাওয়ার পরে আমরা ছিলাম, আধা ঘন্টার মধ্যে স্টে করছিলাম। আচ্ছা, শুনি নাই কত মিটিংয়ে? হ্যাঁ, কত মিটিং